এবার পালা আপনাদের প্রশ্ন পড়ার এবং প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। আজকে আসলে যেহেতু অনেকদিন পর মাহফুজ আলম এসেছে, আমি চাই যে সবগুলো ফ্রিজের প্রশ্ন মাহফুজ আলমই দিক, কারণ দর্শকরা আপনাকে এতদিন মিস করেছে, আপনার আনসারটা নিশ্চয়ই এক্সপেক্ট করবে। আমি নিউজিল্যান্ডের মতো ব্যালেন্সড হয়ে আগাতে চাই না। আমরা আসলে দুজনেই আপনাদের সঙ্গে প্রশ্নের উত্তর নিয়ে থাকবো, রাইট? সো প্রথম প্রশ্নে যেতে চাই মোহাম্মদ রতন শাহ। তিনি বলছেন, বাংলাদেশ যদি ওয়াকওভারে যায় তাহলে বাকি ক্রিকেট বোর্ডগুলোর প্রতিক্রিয়া কেমন হবে, কেমন হওয়া উচিত? বাকি ক্রিকেট বোর্ড আমরা যখন মূল শো করছিলাম মাহফুজ, যখন ধরেন এই যে অ্যাশেজের খবর, নিউজিল্যান্ডের খবর পড়ছিলাম, তখন আমি ভাবছিলাম যে ভাই উপমহাদেশের ক্রিকেট নিয়ে কি গল্প করতে হচ্ছে, আর বাকি দিনে তো ক্রিকেট খেলছে, স্কোয়াড দিচ্ছে, তারা আছে এইসব চিন্তা নিয়ে, আর আমরা আছি কি নিয়ে? তো বাকি বোর্ডগুলোর আসলে কি প্রতিক্রিয়া হতে পারে? বাকি বোর্ডের প্রতিক্রিয়া তো অনেক পরের গল্প। তার আগের গল্পটা হচ্ছে আসলে সিদ্ধান্তটা এখান থেকে কি আসে। ওয়াকওভারের ডিসিশন তো এটা তো একদমই হচ্ছে যে এটা চূড়ান্ত লেভেলের একটা ডিসিশন হয়ে যাবে, যখন কিছুই হবে না। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় না যে ওয়াকওভার পর্যন্ত যাবে ঘটনাটা। তার আগেই সম্ভবত এটা অন্যরকম ভাবে সিদ্ধান্ত হতে পারে। লাইক একান্তই যদি জিও পলিটিক্যাল ইস্যুসগুলোকে অ্যাড্রেস করা না যায় ইন আ নাইস ওয়ে, এবং আমার কাছে মনে হয় না যে ইন্ডিয়াতে এই মুহূর্তে যে সিচুয়েশন আমরা দেখছি এবং সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে ধরনের কমেন্টসগুলো আমরা পাচ্ছি বা সেখানে যে ভাইবটা রয়েছে, সেখানে খুব ভালো একটা অবস্থা আছে বাংলাদেশ ভিজিট করার জন্য, সেটা তো আমাদের কাছেও মনে হচ্ছে না। সো আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ারও উচিত হবে না রিস্কটা নেওয়া, বরঞ্চ একটা নিউট্রাল ভেন্যুতে শিফট করলে যেটা হবে, ইন্ডিয়া অনেক বিতর্ক থেকে বাঁচতে পারে। এবং সেখানে গিয়ে যদি বাংলাদেশ দলের কোনো সমস্যা হয়, তাহলে টুয়ার্ডস আইসিসি, টুয়ার্ডস ইন্টারন্যাশনাল ক্রিকেট, সব জায়গাতে কিন্তু তারা নিজেরাই প্রশ্নবিদ্ধ হবে। সো ডিসিশন আমার কাছে মনে হয় যে বুদ্ধিদীপ্ত ডিসিশনটা ইন্ডিয়াকে নিতে হবে। দেখেন যতগুলো কন্টেন্ট মেক হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা কন্টেন্ট আমি দেখছি যে বাংলাদেশ ইন্ডিয়া এসে না খেলে ইন্ডিয়ার কোনো সমস্যা হবে না, কোনো কিছুই হবে না, কোনো ক্ষতি হবে না, বাংলাদেশ না থাকলে হবে না, বাংলাদেশে আইপিএল না দেখালে কোনো আর্থিক ক্ষতি হবে না, 2% ক্ষতি, ওগুলো কোনো ক্ষতি না, ঠিক আছে? মোস্তাফিজকে না খেলালেও এর থেকে কম টাকায় অনেক দল পেয়ে যাবে, ইন্ডিয়ার কোনো ক্ষতি হবে না এবং আর্থিক কোনো ক্ষতি হবে না। তারা বলছে আচ্ছা আর্থিক কোনো ক্ষতি হবে না, সেটা সাধারণ মানুষও বুঝে নেবে যে আচ্ছা ইন্ডিয়ার খুব বড় আর্থিক ক্ষতি হয়ে যাবে না, কিন্তু আপনি যেটা বলছেন যে ভাবমূর্তি যে নষ্ট হবে, এটা নিশ্চয়ই ইন্ডিয়া আসলে চিন্তা করছে। এটা সবচেয়ে বড় বিষয়। ধরেন বাংলাদেশ দল গেল, আপনি চাপাচাপি করে আন্তর্জাতিকভাবে নানান রকম কাহিনী করে আপনি নিলেন, নেওয়ার পর যদি আপনি সেটাকে মেনটেন করতে না পারেন এবং সিকিউরিটি আসলে আপনি ইনশিওর করতে না পারেন, তখন আপনার ভাবমূর্তিটা কোথায় যাবে? একটা সাধারণ মানুষ যে কোনো একটা কমেন্ট দিয়ে দিতে পারে, ডিম ছুটতে পারে, যে কোনো কিছু করতে পারে, অনেক ঘটনাই তো ঘটতে পারে। আমরা নারী বিশ্বকাপের সময় সবকিছু মোটামুটি বেটার ভালো হয়েছে। বাংলাদেশ দল যাওয়া মানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ দল যাওয়া না, সেখানে অনেক দর্শকরা যাবেন খেলা দেখতে, সেখানে সাংবাদিকরা যাবেন খেলা কভার করতে, প্রেস বক্সের এনভায়রনমেন্ট কেমন হবে, বাকি সাংবাদিকরা বাংলাদেশের সাংবাদিকদেরকে কিভাবে ওয়েলকাম করবে, সেখানে যে সার্ভিসগুলো সাংবাদিক হিসাবে পাওয়া উচিত বিশ্বকাপে যাওয়ার পর যে যে সার্ভিস প্রয়োজন হয়, সেগুলো বাংলাদেশের সাংবাদিকরা ঠিকঠাক মতো পাবে কিনা, নাকি সেখানেও আপনার দ্বিচারিতা করা হবে। সো অনেকগুলো ইস্যুস কিন্তু এখানে আছে। এখানে কিন্তু বোর্ডকে বা বাংলাদেশ সরকারকে শুধু বাংলাদেশ দল নিয়ে কিন্তু ভাবছে না, তারা ভাবছে বাংলাদেশের সমর্থকদেরকে নিয়ে, যারা খেলা দেখতে যাবে তারা বাংলাদেশের সাংবাদিকদেরকে নিয়ে ভাবছে এবং সাপোর্টিং স্টাফদেরকে নিয়ে ভাবতে হচ্ছে। সো অল এভরিথিং, সবকিছু অ্যাবসলিউটলি। ওকে, পরের কমেন্ট মাহফুজ আলম। রাইট, সো তারপরে যেটা আছে, নোয়াখালী দলের এত বাজে অবস্থা কেন, তারা কি ফিক্সিং করছে? তাদের খেলা দেখলে এমনটাই মনে হয়। অনেক কথাই তো আমাদের দর্শকরা বলতে পারে আসলে, বাট আমরা আপনার কাছে আসলে কি মনে হয় যে আমরা মূল শোতে তো কথা বলছিলাম এবং নাবিল কাছেও জিজ্ঞেস করলাম যে নোয়াখালী আসলে এই মিশনেই নেমেছে কিনা যে আমরা হারবই, ঠিক আছে? খারাপ লাগছে। আমরা টুর্নামেন্ট শুরু প্রথম বিপিএল নার্ভাস, হ্যাঁ এটাও হতে পারে। ওই যে কালকেই কে যেন বললো আমাকে, অফিসের কেউ একজন মনে হয় বলছিল এরকম নোয়াখালী নিয়ে কথা, আরে আপু পরের বিপিএল থেকে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ফার্স্ট বিপিএল তো এমিল না রাইট। সো তারপরের যে কমেন্টটা আছে, নাইম হোসেন, তিনি লিখেছেন যে বিপিএল থেকে বাংলাদেশ কোনো প্লেয়ার তৈরি করতে পারে না কেন? অন্য দেশে লিগ করা হয় ক্রিকেটার তৈরি করার জন্য, আমাদের এই অবস্থা কেন? আচ্ছা, এটার উত্তরটা আমি একটু দিই। সেটা হচ্ছে যে বিপিএল কিন্তু প্লেয়ার তৈরি করার জন্য, প্লেয়ার তৈরির মঞ্চ না। আমার কাছে যেটা মনে হয়, বিপিএল হচ্ছে আপনি ঘরোয়া যে লিগগুলোতে প্রিপারেশন নিয়েছেন, সেটা আপনি এসে এখানে মেলে ধরবেন, এখানে আপনি প্রেজেন্ট করবেন, আপনি সিলেক্টরদেরকে দেখাবেন যে এরকম খোঁজার জায়গা হতে পারে, প্লেয়ার খোঁজার জায়গা ফর বিসিবিয়ান সিলেক্টরস। কিন্তু প্লেয়ারদের জন্য এখান থেকে প্লেয়ার তৈরি হয়ে আসবে ব্যাপারটা তা না। তাদের জন্য এখান থেকে একটাই প্লাস পয়েন্ট থাকবে, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে এবং ইন্টারন্যাশনাল কোচদের সঙ্গে তারা যেহেতু ড্রেসিং রুমটা শেয়ার করছে, সেখান থেকে তারা কিছু এক্সপিরিয়েন্স পাবে। বাট রেডি হওয়ার জায়গাটা হচ্ছে ঘরোয়া লিগগুলো। সেখানে আমরা এর আগেও অনেক আমরা বলেছি যে বিপিএল এর অল্টারনেট লিগ থাকা উচিত T20 ফরম্যাটে।
তো বিসিবি কিন্তু এই মুহূর্তে নতুন মানে ফরমেশনে নতুনভাবে তারা চিন্তা করছে, রিজিওনাল ক্রিকেটটাকে এস্টাবলিশ করার তারা ট্রাই করছে, এই লিগগুলোকে সেট করার ট্রাই করছে। সো ওইগুলো হচ্ছে প্লেয়ার তৈরির জায়গা। আমাদের তৈরির জায়গাগুলোতে ঘাটতি ছিল ফর লং। আমরা তো ধরেন ওই যে অন্যান্য লিগের ক্ষেত্রে ধরেন যে আইপিএল, পিএসএল বা বিগ ব্যাশ, মানে আমরা তো তাদের ওই যে ঘরোয়া থেকে তৈরি হয়ে এসে ওখানে পারফর্ম করে, তারপর আমরা দেখি, আমরা ভাবি যে ওখান থেকে তৈরি হচ্ছে না, এক্স্যাক্টলি, তারপর তৈরি হয়ে এসে ওখানে পারফর্মটা করছে। এক্স্যাক্টলি। তো বিপিএল এর ক্ষেত্রেও তাই। ওকে, পরের কমেন্ট নিচ্ছে আব্দুল আলিম, তিনি বলছেন ইংল্যান্ডের কি এখন বাসবলকে বিদায় বলবে? ইংল্যান্ড কি এখন বাসবলকে বিদায় বলবে নাকি আরো বাজেভাবে হারার জন্য বাসবল খেলেই যাবে? স্ট্র্যাটেজি চেঞ্জ করা উচিত এক একটা ম্যাচের জন্য। মানে আমি একটা ফিক্সড ফরম্যাটে মানে খেলেই যাব এই ফরম্যাট চেঞ্জ করা যাবে না, ইটস নট লাইক দ্যাট। আমার অ্যাকর্ডিং টু সিচুয়েশন খেলতে হবে। আমার দলের অবস্থা খারাপ, তারপর আমি হিট করেই যাচ্ছি। সো আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড এই সিরিজটার পরে তারা একটু রিথিঙ্ক করবে তাদের মানে ওভারঅল স্ট্র্যাটেজি নিয়ে। তবে মানে এটাকে কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটটাকে রিক্রিয়েশনের একটা ডিফারেন্ট ডাইমেনশন দিয়েছিল তাদের বাসবল। সো ওটাকে যদি টিকিয়ে রাখা যায়, নট ব্যাড, বাট ইটস নট দ্যাট মাচ ইজিয়ার ইন এভরি কন্ডিশন। আমার এটা মনে হয় যে ভ্যারিয়েশন তো সবকিছুতে দরকার। Absolutely. আপনার বাসবল দিয়েও ভ্যারিয়েশন আপনি করবেন যেখানে যেটা প্রয়োজন, অ্যাকর্ডিং টু সিচুয়েশন খেলেন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। যদি আমার মানে মার্কুটে ব্যাটিং করার উইকেট থাকে, গো ফর ইট। যদি না থাকে, রয়েছে। আর নাহলে তো আপনাকে এভাবে হারতে হবে, কারণ টেস্ট ক্রিকেটের সৌন্দর্য তো ওই রয়েছে খেলার মধ্যেও রয়েছে, তাই না? রাইট। পরের কমেন্ট কি আছে? নাইম হোসেন, তিনি বলছেন বিপিএল থেকে, আচ্ছা হ্যাঁ এটা পড়েছেন আপনি, আবু আয়ুব আনসারি, তিনি বলছেন আইসিসি যদি বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে বলে তখন কি বিসিবি ভারতে টিম পাঠাবে নাকি টুর্নামেন্ট বয়কট করবে? মানে এটাই তো আলোচনার বিষয়, আমরা তো এতক্ষণ আসলে এটা নিয়ে ডিসকাস করলাম। সো আইসিসি যদি একান্ত বলেই বসে যে তোমাদের পাঠাতেই হবে, আর বাংলাদেশ যদি নিশ্চিত থাকে যে সেখানে গেলে আমার দলের সংখ্যা রয়েছে, তখন বাংলাদেশ গভর্নমেন্ট উইল টেক দ্য ডিসিশন যে আসলে কি আমি কি খেলতে যাব নাকি যাব না। বাংলাদেশ যখন একবার যখন মুখ দিয়ে বের করে ফেলেছে যে আমরা যাব না, না আমি বুঝি এখানে একটাই প্রশ্ন, যদি আইসিসি ফোর্স করে, আইসিসি যদি আর কোনো অপশন আপনাকে না দেয় যে তোমাকে যাইতেই হবে, আমি আর কোনো অপশন দিচ্ছি না, শ্রীলঙ্কা তোমার জন্য অপশন নাই, তখন গভর্নমেন্ট আসলে ডিসিশনটা নিতে হবে যে আমার, কারণ এই মুহূর্তে তো আইসিসির সঙ্গে ডিসকাশন চলছে, মিটিং চলছে, লাস্ট ডে তো একটা মিটিং হয়েছে, সেখানেও মিটিং এর পরে নিশ্চয়ই তারপরে আরো বিভিন্ন দফায় হচ্ছে মিটিং হবে। সো সেখানে আইসিসি তো যেহেতু আইসিসি চেয়ার হচ্ছেন জয়শা এবং তিনি ভারতীয় মানে ক্রিকেট বোর্ডেরও স্টেক, সো তিনি তো চাইবেন যে কোনো না কোনো ভাবে বাংলাদেশকে ম্যানেজ করা, যে তুমি আসো, তোমার প্রোটোকল যা লাগে আমি দিব। আমরা তো তাই শুনছি বিভিন্ন জায়গা থেকে যে সর্বোচ্চ নিরাপত্তা তারা প্রোভাইড করতে চাচ্ছে। দে উইল ট্রাই টু মেক ইট ডান। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেটাতে রাজি হবে কি হবে না। দ্যাটস দ্য ফ্যাক্ট। ওকে, আজকে শেষ কমেন্ট নেব। মাহফুজ, কি কমেন্ট আছে আপনার কাছে? মোস্তাফিজ যখন আইপিএল থেকে বাদ হয়েছে, এটা হৃদয় হাসান তিনি করেছেন, তখন অনেক মানুষ বলেছে যে রাজনীতি আর খেলা এক না। তো সাকিব আল হাসান আর সাকিব আল হাসানের খেলা বন্ধ করেছে তো এক রাজনীতিবিদ, এটা স্পোর্টস কিভাবে? আমরা কোনো প্রশ্নটি স্পোর্টস নাই, আচ্ছা আমার কোনো প্রশ্নটি স্পোর্টস নেই না, আশা করি প্রশ্ন নেবে। তার কথা হচ্ছে যে মানে মোস্তাফিজের প্রসঙ্গের সাথে সাকিব আল হাসানের, তিনি বলেছেন যে অনেক মানুষ বলছে রাজনীতি আর খেলা এক না। আচ্ছা, রাজনীতি আর খেলা এক না, আর সাকিব আল হাসানের খেলা রাজনীতিবিদ বন্ধ করেছে। আমি তার ইঙ্গিতটা স্পষ্টত বুঝতে পেরেছি, আমি সেটা উত্তরও দিচ্ছি, কারণ এটার একটা প্রপার উত্তর আমার কাছে আছে। বাংলাদেশের কোনো রাজনীতিবিদ সাকিব আল হাসানের খেলা আসলে বন্ধ করেনি, কারণ আমি যতটুকু ক্লোজলি এই রিসেন্ট টাইমে কাজ করেছি, এই প্রসঙ্গে যতটুকু আমার ইনভলভমেন্টস হয়েছে বা আমি কাছ থেকে দেখেছি, সেখান থেকে সাকিব আল হাসানকে অনেক ধরনের সুবিধা দেওয়া হয়েছে। তিনি রেড পাসপোর্ট থেকে গ্রিন পাসপোর্টে আসতে চেয়েছেন, বাংলাদেশ সরকার সেটিকে হেল্প করেছে। মানে তিনি যে রাজনীতিবিদের কথা মেনশন করছেন, সেই ব্যক্তির মাধ্যমেই কিন্তু সাকিব আল হাসান তার পাসপোর্টটি চেঞ্জ করেছেন। তার মানে সহযোগিতাপূর্ণ একটি মানসিকতা থাকার কারণে কিন্তু সেই ঘটনাটি ঘটেছে। তিনি যখন বাংলাদেশে আসার কথা বলেছিলেন, সেই সময়ে কনসার্ন মিনিস্ট্রি এবং কনসার্ন জায়গাগুলোতে বলে তাকে আসার একটি পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য যত ধরনের জায়গায় কথা বলতে হয়, সেটিও কিন্তু সেই রাজনীতিবিদ কথা বলেছেন। ফাইনালি একটি জায়গায় সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে পাবলিক কনসার্ন। এখনো সাকিব আল হাসানকে যদি বাংলাদেশ গভর্নমেন্ট আসার জন্য সব ব্যবস্থা করে যায়, আমার প্রশ্ন হচ্ছে টু সাকিব আল হাসান উইল হি কাম? তিনি এখন তার স্ট্র্যাটেজির জায়গা থেকে অনেক কথা বলবেন, এটা খুব নর্মাল, খুব স্বাভাবিক, বাট দিন শেষে তিনি কি আসবেন? আমি প্রশ্নটা ছুড়লাম, যদি কখনো এই মুহূর্তে ঠিক এখন যে কন্ডিশনটা বাংলাদেশের আছে, কারণ পাবলিক সেন্টিমেন্টে এখনো সাকিব আল হাসান ম্যাক্সিমাম পাবলিক সেন্টিমেন্টের এগেনস্টেই তার অবস্থান, সেটিকে মেনে তাকে যতই সিকিউরিটি এনশিওর করা হোক, সেটার পরে তিনি দেশে আসবেন কিনা এটা কিন্তু তার কল। আসলে পরে যে সিচুয়েশনগুলো হতে পারে, সেখানে সব জায়গায় কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি দিয়ে পারবে না,
কিছু জায়গার দায়িত্ব সাকিবকে নিজে নিতে হবে, সেই দায়িত্ব নেওয়ার জন্য তিনি প্রস্তুত কিনা, এটা আমার প্রশ্ন। মেবি দ্য আনসার ইজ নো। পাবলিক সেন্টিমেন্ট অ্যাড্রেস করার মতো অবস্থায় এই মুহূর্তে সাকিব আল হাসান নেই। আমরা সেটাই আমরা লাস্ট ক্রিকেট শো বেশ কয়েক ক্রিকেট শো মানে সাকিবকে নিয়ে এই প্রশ্নটা অনেক আসে, তো তখন আমরাও আসলে বলি যে সাকিব আল হাসান আসতে পারছে না বিকজ অফ মানে আসলে যে একটা মব ক্রিয়েটের একটা মানে শঙ্কা রয়েছে, তাই না, একটা মব সৃষ্টির শঙ্কা রয়েছে, সেই শঙ্কাটার কারণেই তো আসলে এই প্রসেসটা হয়ে উঠছে। অ্যাবসলিউটলি, মানে এটা এখানে গভর্নমেন্টেরও মানে দায় না, সাকিব আল হাসানের মানে এককভাবে অনেক কিছু করে ফেলার এখানে স্কোপ নাই, কারণ পরিস্থিতি যেটা হয়েছে এটা একমাত্র অ্যাড্রেস করে সেটাকে শান্ত করে দেশে আসার মতো পরিস্থিতি তৈরি করা, সেটা একমাত্র সাকিব আল হাসান নিজেই পারবেন, এবং তিনি জানেন যে সেই স্কোপগুলো কি কি এবং সেই কাজগুলো কি কি করলে তিনি দেশে ঢুকতে পারবেন। এবং আমার মনে হয় যে তিনি যদি আসলে পার্সোনালি ওপেনলি যদি আসলে মানে দায়টা নেন যে হ্যাঁ আসলে এরপর কি হবে ওটা আমি দেখবো, আমার দায়ভার, তাহলে একমাত্র তিনি আসতে পারেন। প্লিজ প্লিজ প্লিজ। ওকে স্যার, আজকের দ্য ক্রিকেট শো এই পর্যন্ত। মাহফুজ ছিলেন, মাহফুজ শেষটা আজকে আপনিই করুন। চেষ্টা করবো। আচ্ছা, দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, উই হোপ যে আপনারা এনজয় করেছেন, এবং আমরাও চেষ্টা করেছি প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনায় থাকার জন্য। পরবর্তী শোতে ইনভিটেশন থাকলো, সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.